আজকের এই দারুণ এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা সরাসরি ডুব দেব বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা একটি সৃষ্টিতে, উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত কমেডি অ্যাজ ইউ লাইক ইটের মির্চি বাংলার অডিও অ্যাডাপ্টেশনে। চিন্তা করুন, একটা দমবন্ধ করা অত্যাচারী রাজদরবার থেকে কিভাবে মানুষ একটা স্বাধীন খোলামেলা জঙ্গলে গিয়ে নিজেদের জীবনের গতিপথ পুরোপুরি বদলে ফেলে, সেই দারুণ জার্নিটাই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। তো এই হচ্ছে আমাদের আজকের মূল আউটলাইন। আমরা শুরু করব রাজদরবারের সেই শ্বাসরুদ্ধকর ষড়যন্ত্র আর সংঘাত দিয়ে, এরপর মল্লযুদ্ধ আর প্রথম প্রেম, তারপর সোজা আর্ডেন জঙ্গলের দিকে এক রোমাঞ্চকর যাত্রা। জঙ্গলের নতুন জীবন, কিছু দারুণ ফিলসফি, কমেডি আর শেষে শেক্সপিয়ারলি মাস্টারপিসের পেছনের ইতিহাস, সবকিছুই কভার করব আমরা। শুরু করা যাক আমাদের প্রথম পর্যায় দিয়ে, রাজদরবারের ষড়যন্ত্র আর সংঘাত। গল্পটা আসলে শুরু হচ্ছে একটা চরম থমথমে পরিবেশে। ফ্রান্সের একটা প্রদেশ যেখানে রাজ পরিবারের ভেতরেই চলছে ক্ষমতার নগ্ন লোভ, মারাত্মক ঈর্ষা আর একের পর এক ষড়যন্ত্র, একেবারে যাকে বলে টক্সিক পরিবেশ। এখানকার মূল রাইভালারি বা দ্বন্দ্বগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে দেখুন ক্ষমতা দখলকারী ডিউক ফ্রেডরিক, যিনি কিনা তার নিজের বড় ভাই ডিউক সিনিয়রকে ক্ষমতা থেকে সরিয়ে রাজ্য থেকে রীতিমতো তাড়িয়ে দিয়েছেন। আর অন্যদিকে রয়েছে নিষ্ঠুর বড় ভাই অলিভার। সে তার ছোট ভাই অরল্যান্ডোকে যে শুধু সম্পত্তির অধিকার থেকেই বঞ্চিত করেছে তা নয়, বরং তাকে ভৃত্যদের মতো চরম অবহেলায় ফেলে রেখেছে। জাস্ট ভাবুন অবস্থাটা। এবার আসি আমাদের দ্বিতীয় ভাগে, মল্লযুদ্ধ এবং প্রথম প্রেম। পরিবারের ভেতরের এই ক্রমাগত ক্ষোভ, বঞ্চনা আর টেনশন কিন্তু একসময় চরম আকার ধারণ করে, আর সেটাই রূপ নেয় একটা মারাত্মক ফিজিক্যাল কনফ্রন্টেশনে। এই জায়গাটায় অরল্যান্ডোর মানসিক অবস্থাটা একবার চিন্তা করে দেখুন। ক্রমাগত অবহেলা আর বঞ্চনার শিকার হয়ে সে এতটাই ডিপ্রেসড যে তার মনে হচ্ছে পৃথিবীতে তার বেঁচে থাকার আসলে কোনো অর্থই নেই। সে ভাবছে কেউ তাকে ভালোবাসে না, সে পুরোই মূল্যহীন। আর এই মারাত্মক হতাশা থেকেই সে এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে বসে। আশেপাশের সবার ওয়ার্নিং সম্পূর্ণ ইগনোর করে সে নিজের জীবনে ঝুঁকি নিয়ে একটা ভয়ঙ্কর মল্লযুদ্ধে নামার সিদ্ধান্ত নেয়। এই ফাইটটা কিন্তু আক্ষরিক অর্থেই একেবারে মিসম্যাচড। একদিকে আছে ডিউকের বিশালদেহী পেশাদার পালোয়ান চার্লস, যে কিনা রাজদরবারের ওই পাশবিক ক্ষমতার একটা প্রতীক, আর তার বিপরীতে কে? তরুণ, সম্পূর্ণ অনভিজ্ঞ অরল্যান্ডো, যার একমাত্র মোটিভেশন হচ্ছে তার চরম হতাশা। কিন্তু সবাইকে একেবারে চমকে দিয়ে এই অনভিজ্ঞ অরল্যান্ডোই যখন পেশাদার চার্লসকে মাটিতে আছড়ে ফেলে, তখন পুরো রাজদরবার রীতিমতো স্তব্ধ হয়ে যায়। কেউ বিশ্বাসই করতে পারছিল না। আর এই অভাবনীয় জয়ের পরেই আসে সেই ম্যাজিক্যাল মোমেন্ট। প্রাক্তন ডিউকের মেয়ে রোজালিন্ড অরল্যান্ডোর এই অবিশ্বাস্য বীরত্ব দেখে এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি নিজের গলার হার তাকে উপহার দেন। বলতে পারেন লাভ অ্যাট ফার্স্ট সাইট, যাকে বলে প্রথম দেখাতেই প্রেম। অরল্যান্ডো এতটাই অভিভূত হয়ে পড়ে যে তার মুখ দিয়ে একটা কথাও বেরোয় না, পুরো স্পিচলেস। এবার চলুন দেখা যাক আর্ডেন জঙ্গলের উদ্দেশ্যে তাদের যাত্রা। এই আনন্দের রেশ কিন্তু খুব বেশি দিন টেকে না, কারণ ওই যে ডিউক ফ্রেডরিক, তার সন্দেহবাতিক মন হঠাৎ করেই বিগড়ে যায়। সে রোজালিন্ডকে সরাসরি মৃত্যুদণ্ডের হুমকি দিয়ে রাজ্য থেকে নির্বাসনে যাওয়ার নির্দেশ দেয়, জাস্ট কোনো কারণ ছাড়াই। তো প্রাণ বাঁচাতে এই দুই বোন মানে রোজালিন্ড আর সিলিয়া মিলে একটা দারুণ স্মার্ট প্ল্যান করে। তারা রাজকীয় পোশাক আশাক সব ছেড়ে দিয়ে অদ্ভুত এক ছদ্মবেশ ধারণ করে। রোজালিন্ড সাজে গ্যানিমিড নামের এক পুরুষ যোদ্ধা, আর সিলিয়া সাজে অ্যালিয়েনা নামের এক সাধারণ গ্রাম্য মেয়ে, আর সাথে নেয় রাজদরবারের রসিক ভার টাচস্টোনকে। এই অদ্ভুত টিমটা মিলে এবার তারা রওনা দেয় সেই বিখ্যাত ফরেস্ট অফ আর্ডেন বা আর্ডেন জঙ্গলের দিকে। ঠিক একই সময়ে ওদিকে আরেকটা ঘটনা ঘটছে। অরল্যান্ডো জানতে পারে যে তার বড় ভাই অলিভার তাকে রীতিমতো পুড়িয়ে মারার প্ল্যান করেছে। ভাবতে পারেন, তখন বাড়ির বয়স্ক বৃদ্ধ অ্যাডাম তার সারা জীবনের জমানো সঞ্চয় পুরো 500 স্বর্ণমুদ্রা অরল্যান্ডোর হাতে তুলে দেয়, আর তাকে নিয়ে সেও জঙ্গলের দিকে পালিয়ে যায়। সত্যি বলতে অ্যাডামের এই লয়্যালটি আর ভালোবাসাটা এই গল্পের অন্যতম ইমোশনাল একটা দিক। আর এভাবেই আমরা চলে আসি গল্পের ঠিক মাঝখানে, আর্ডেন জঙ্গলে নতুন জীবন। এখান থেকে গল্পের টোন আর মেজাজটা পুরো 180 ডিগ্রি ঘুরে যায়, কারণ এই ক্যারেক্টারগুলো এখন শহরের ওই বিষাক্ত পরিবেশ ছেড়ে প্রকৃতির কোলে এসে পড়েছে। এই জায়গাটায় সবথেকে ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে এই দুটো আলাদা জগতের একদম ডিরেক্ট কন্ট্রাস্ট। একবার ভাবুন, একদিকে ছিল রাজদরবারের ওই সাফোকেটিং পরিবেশ, যেখানে পদে পদে শুধু বিপদ, বিশ্বাসঘাতকতা আর কড়া নিয়ম, আর তার ঠিক বিপরীতে এই আর্ডেন জঙ্গল। এখানে আছে অবারিত স্বাধীনতা, সাম্য আর প্রকৃতির এক অদ্ভুত নিশ্চিন্ত নিরাপত্তা।
প্রকৃতির মাঝে কিন্তু কোনো চিটিং বা ছলনা নেই। এই যে নির্বাসিত ডিউক সিনিয়র, তিনি কিন্তু এই নতুন জীবনটাকে একদম দুহাত বাড়িয়ে অ্যাকসেপ্ট করেছেন। তিনি বলছেন, এই জঙ্গলের কনকনে শীতের হাওয়াও ওই রাজদরবারের চাটুকার বা ফ্ল্যাটারারদের থেকে অনেক বেশি সৎ। হাওয়া গায়ে লাগলে কষ্ট হয় ঠিকই, কিন্তু জঙ্গল তো অন্তত মানুষের পিঠে ছুরি মারে না, তাই না? এই জঙ্গলের ওয়েলকামিং পরিবেশটার একটা দারুণ প্রমাণ পাওয়া যায় যখন চরম ক্ষুধার্ত আর বেপরোয়া অরল্যান্ডো তলোয়ার হাতে ডিউকের ডেরায় হামলা করে বসে। কিন্তু কি হয় জানেন, ডিউক তাকে কোনো পাল্টা আক্রমণ না করে অত্যন্ত শান্ত আর স্নেহের সাথে তাকে তাদের ভোজে ইনভাইট করেন। মানে অরণ্যের পরিবেশটা এতটাই পিওর যে সেটা একটা অ্যাগ্রেসিভ মানুষকেও শান্ত হতে বাধ্য করে। এবার আসি আমাদের পরের সেগমেন্টে, দর্শন, প্রেম এবং কবিতা। জঙ্গলে তো এবার ফিজিক্যাল সেফটি কনফার্ম হয়ে গেল, তাই এই ক্যারেক্টারগুলো এবার নিজেদের মতো করে রোম্যান্স, গভীর চিন্তাভাবনা আর বিশুদ্ধ কমেডি এক্সপ্লোর করার স্বাধীনতা পেয়ে যায়। এইখানেই আসে সাহিত্যের ইতিহাসের অন্যতম সেরা একটা ফিলসফিক্যাল অবজারভেশন। জঙ্গলের এই শান্ত পরিবেশে বসেই জ্যাক্স তার সেই আইকনিক সংলাপটা ডেলিভার করে, এই বিশ্ব এক বিশাল রঙ্গমঞ্চ, আর আমরা সেই রঙ্গমঞ্চের এক একজন অভিনেতা। মানুষের অস্তিত্ব নিয়ে এর চেয়ে গভীর কথা বোধহয় আর হতেই পারে না। সে মানুষের পুরো জীবনকালটাকে কয়েকটা স্পেসিফিক স্টেজে বা অঙ্কে ভাগ করেছে। শুরু হয় সেই অসহায় কাঁদতে থাকা শৈশব দিয়ে, তারপর আসে ইমোশনাল প্রেমিক আর সম্মানের পেছনে ছোটা সৈনিকের জীবন, এরপর আসে আরামপ্রিয় জ্ঞানী বিচারকের বয়স, আর একেবারে শেষে সব হারিয়ে, সমস্ত সেন্স হারিয়ে আবার সেই শূন্যতায় বিলীন হয়ে যাওয়া। গল্পের মাঝখানে হঠাৎ করেই এই ফিলসফিটা একটা অদ্ভুত গভীরতা এনে দেয়, তাই না? তবে হ্যাঁ, শেক্সপিয়ারের ম্যাজিক তো এখানেই। এই সিরিয়াসনেস বা গাম্ভীর্যটা কিন্তু বেশিক্ষণ থাকে না, খুব দ্রুতই সেটা আবার কমেডিতে টার্ন নেয়। প্রেমে পাগল অরল্যান্ডো এবার জঙ্গলের গাছে গাছে রোজালিন্ডের নামে মারাত্মক অতিরঞ্জিত আর যাচ্ছে তাই সব প্রেমের কবিতা খোদাই করে জঙ্গল নষ্ট করতে শুরু করে। আর সেই সব জঘন্য কবিতা দেখে আমাদের রসিক ভার টাচস্টোন যে কী লেভেলের রোস্ট করে অরল্যান্ডোকে, সেটা জাস্ট শোনার মতো। এরপর তো হিউমার একেবারে পিকে পৌঁছায়। রোজালিন তো তখনও ওই পুরুষ ক্যানিমেটের ছদ্মবেশেই আছে, রাইট? সে অরল্যান্ডোর সামনে গিয়ে তাকে অফার করে যে সে অরল্যান্ডোর এই প্রেমের রোগ সারিয়ে তুলবে। আর অরল্যান্ডো বেচারা ঘুণাক্ষরেও টের পায় না যে সে আসলে তার নিজের প্রেমিকার সাথে কথা বলছে। রোজালিন তার চোখের সামনে বসে অত্যন্ত উইটি কথাবার্তা বলে, তার ভালোবাসার গভীরতা টেস্ট করতে থাকে। ট্রাস্ট মি, এই সিনগুলো লিটারালি ব্রিলিয়েন্ট। চলে এলাম আমাদের একেবারে শেষ পর্যায়ে, শেক্সপিয়ারের এক কালজয়ী সৃষ্টি। এই যে পলিটিক্যাল ডেঞ্জার, জঙ্গলের অবারিত স্বাধীনতা আর রোম্যান্টিক কমেডির একটা পারফেক্ট ব্লেন্ডিং, এটাই আসলে এই নাটকটিকে ইতিহাসের পাতায় চিরকালের জন্য অমর করে রেখেছে। একটু টাইমলাইনটার দিকে চোখ বুলিয়ে নিন। 1599 সালে, মানে আজ থেকে 400 বছরেরও বেশি সময় আগে, রানী প্রথম এলিজাবেথের সামনে এর প্রথম পারফরমেন্স হয়েছিল। আর ভাবলে অবাক লাগে, এতগুলো বছর পেরিয়ে এসেও এই চরিত্রগুলো আর এদের কনফ্লিক্টগুলো আজও গোটা বিশ্বের মানুষকে সমানভাবে মুগ্ধ করে রেখেছে। আর এই জায়গাটাতেই মির্চি বাংলার প্রোডাকশনটার কথা না বললেই নয়। তারাই 400 বছরের পুরনো জাদুটাই একটা ভাইব্রেন্ট মডার্ন অডিও এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছে। তাদের অসাধারণ ভয়েস অ্যাক্টিং আর সাউন্ড ডিজাইন শুনলে আপনার মনে হবে যেন আর্ডেন জঙ্গল স্বয়ং আপনার কানের কাছে জীবন্ত হয়ে উঠেছে। এই এক্সপ্লেনারটি শেষ করার আগে একটা প্রশ্ন দিয়ে আপনাদের চিন্তায় ফেলে যেতে চাই। আচ্ছা বলুন তো, মানুষের সত্যিকারের স্বাধীনতা আসলে কোথায়? সেটা কি সমাজের তৈরি করা সেই সব গোছানো নিয়ম আর দেয়ালের ভেতরে, নাকি প্রকৃতির ওই আনপ্রেডিক্টেবল বুনো অরণ্যের মুক্তির মাঝে? শেক্সপিয়ার এই চিরন্তন প্রশ্নটি আমাদের সবার জন্য রেখে গেছেন। উত্তরটা আপনাদেরই খুঁজে বের করতে হবে। আজ তাহলে এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।